পঞ্চায়েত সিজন ৪ এর তৃতীয় পর্বের শুরুতে সচিবজিকে পঞ্চায়েত অফিসের বাইরে কাপড় ধুতে দেখা যায়। হঠাৎ তার নজর পড়ে একজন বৃদ্ধের দিকে, যিনি অটোতে করে ফুলেরা গ্রামে আসছেন। অটোচালক তাকে অফিসের বাইরে নামিয়ে দেয়, কারণ সে বলে যে ফুলেরার প্রায়শই গুলি চলে, তাই সে ভেতরে যাবে না। বৃদ্ধটি নেমে গেলে সচিবজি তার কাছে যান এবং জানতে পারেন যে তিনি মঞ্জু দেবীর বাবা, অর্থাৎ রিঙ্কির নানা। রিঙ্কির নানা প্রধানজির বাড়ির দিকে যেতে শুরু করলে সচিবজি তাকে থামিয়ে বলেন যে নির্বাচনের প্রচার চলছে এবং প্রধানজি গ্রামে গেছেন। তিনি তাকে সেখানেই অপেক্ষা করতে বলেন এবং প্রধানজিকে ফোন করে জানতে চান তিনি কোথায়। ফোন করে সচিবজি জানতে পারেন যে প্রধানজি গ্রামেই আছেন এবং রিঙ্কিকে বাড়ি পৌঁছে দিচ্ছেন। তাই সচিবজিকে নানাভাইকে বাড়িতে ছেড়ে আসার জন্য বলেন। সচিবজি নানাভাইকে বাইকে করে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু নানাভাই বলেন যে তিনি বাইকে বসতে পারবেন না এবং হেঁটে যাবেন। পথে রিঙ্কির নানা সচিবজিকে জিজ্ঞাসা করেন কেন তিনি প্রচারে যাননি। সচিবজি বলেন যে তার কিছু কাজ ছিল। নানাভাই বলেন যে এটি খুব ভালো কথা, কারণ একজন সচিবের নিরপেক্ষ থাকা খুবই জরুরি। নানাভাই হাঁটতে শুরু করলে দেখা যায় তার গতি খুবই ধীর। সচিবজি বুঝতে পারেন যে এভাবে চললে তারা সন্ধ্যায়ও বাড়ি পৌঁছাতে পারবেন না, তাই তাকে কিছু একটা করতেই হবে। তিনি আবার বাইকে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু নানাভাই বলেন যে তার মোটরসাইকেলে একদমই ভরসা নেই। তখন একজন লোক সাইকেলে করে যাচ্ছিল। সচিবজি তাকে থামান। নানাভাই সাইকেলে যেতে রাজি হন, তাই সচিবজি নানাভাইকে সাইকেলে করে নিয়ে যেতে শুরু করেন। পথে তাদের বনরাক্ষের পুরো দলের সাথে দেখা হয়, যারা প্রচার করছিল। সচিবজির কাছাকাছি আসতেই তারা জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এটি দেখে নানাভাই বুঝতে পারেন যে তারা সচিবজিকে পছন্দ করে না। তিনি এই কথা সচিবজিকেও বলেন। সচিবজি বলেন যে তারা এমনই, কাউকে পছন্দ করে না। পথে কিছু কথা থেকে জানা যায় যে নানাভাই এই গ্রামের সরপঞ্চের উপর কিছুটা ক্ষুব্ধ, যদিও প্রধানজি তার জামাই। কিন্তু গ্রামের খোলা নর্দমাগুলি তার একদমই পছন্দ নয়। উপরন্তু তিনি তার বাড়িতে একটি সৌর প্যানেলও লাগিয়েছেন, যা দেখে তার মনে হয় এগুলি সবই লোক দেখানো। নানাভাই মনে করেন যে এভাবে কাজ করলে বিরোধীরা প্রশ্ন তুলবেই। অন্যদিকে গ্রামে জোর কদমে প্রচার চলছিল। একদিকে ছিল বনরাক্ষের পুরো দল, আর অন্যদিকে প্রধানজির পুরো দল। প্রধানজির নির্বাচনী প্রতীক ছিল লাউ, আর বনরাক্ষের নির্বাচনী প্রতীক ছিল কুকার। যখন এই দুই দলের মুখোমুখি হয়, তখন ক্রান্তি দেবী বিকাশবাবুর স্ত্রী খুশবুকে অনেক উল্টোপাল্টা কথা বলেন। ক্রান্তি দেবী বলেন যে তারা প্রহল্লাদ চাহাকে ব্যবহার করছে, তার সমস্ত টাকা হড়প করে নিয়েছে, জমি কিনে নিয়েছে, এবং তাদের বাড়িতে 6-6 লাখ টাকা পাওয়া গেছে। ক্রান্তি দেবী আরও বলেন যে খুশবু এবং প্রহল্লাদ চাহা র মধ্যে অবশ্যই কোনো সম্পর্ক আছে। এই কথা শুনে খুশবু কাঁদতে শুরু করে, কারণ খুশবু প্রহল্লাদ চাহাকে বাবার মতো মনে করে। পুরো গ্রামের সামনে ক্রান্তি দেবীকে এভাবে বলতে শুনে তার খুব দুঃখ হয়। মঞ্জু দেবী তাকে সান্ত্বনা দেন। এটি শুনে প্রহল্লাদ চাহাও খুব দুঃখ পান যে মানুষ মনে মনে কি ভাবে। এর চেয়ে ভালো হতো যদি তিনি তাদের টাকা না দিতেন। প্রহল্লাদ চাহাও খুব দুঃখিত ছিলেন। তিনি তার খেতে চলে যান। প্রধানজিও এই বিষয়ে একদমই খুশি ছিলেন না যে ক্রান্তি দেবী সবার সামনে এই সব কথা বলেছেন। তখন খুশবু বিকাশকে সেই 6 লাখ টাকা দিয়ে দেয় যাতে সে প্রহল্লাদ চাহাকে ফেরত দিতে পারে। বিকাশও খেতে যায়, যেখানে প্রহল্লাদ চাহা উপস্থিত ছিলেন। সে তাকে টাকা দিয়ে বলে যে তারা জমিটাও তার নামে করে দেবে, কিন্তু তাতেও তিনি তাদের প্রহল্লাদ চাহাই থাকবেন এবং প্রতিদিন তাদের বাড়িতে খেতে আসবেন। তাদের সম্পর্ক একদমই বদলাবে না, তারা যেমন আছে তেমনই থাকবে। এরপর সচিবজি পঞ্চায়েত অফিসে ফিরে আসেন। পথে তিনি সেই লোকটিকে সাইকেল ফেরত দেন যার থেকে তিনি নিয়েছিলেন। যখন তিনি ফিরে আসছিলেন, তখন তিনি ভূষণ ভাইসাবকে দেখেন যিনি তার দলের প্রচার করছিলেন। তিনি সেখানে প্রেসার কুকারে লাউ রান্না করছিলেন এবং বলছিলেন যে এই প্রেসার কুকারটি 2টি সিটি নয়, মাত্র একটি সিটিতেই লাউ রান্না করে দেয়। লাউ কেন? কারণ প্রধানজির নির্বাচনী প্রতীক লাউ। সচিবজি কিছুক্ষণ সেখানে থামেন এবং পরে সেখান থেকে চলে যেতে শুরু করেন, কারণ তিনি জানেন যে বেশি সময় সেখানে থাকলে তারা মজা নিতে শুরু করবে। একটু দূরে যেতেই হঠাৎ একটি আওয়াজ আসে, সেটি ছিল প্রেসার কুকার ফেটে যাওয়ার শব্দ। এতে ভূষণ ভাইসাবের খুব খারাপ অবস্থা হয়েছিল। যে প্রেসার কুকার একটি সিটিতে লাউ রান্না করার প্রতিশ্রুতি দিচ্ছিল, সেই প্রেসার কুকারই ফেটে গেল।
সবাই নানা রকম কথা বলতে শুরু করল যে লাউতো প্রেসার কুকারের উপরেও ভারী, লাউতো প্রেসার কুকারকেও ফেটে দিল। সচিবজি তার পঞ্চায়েত অফিসে ফিরে আসেন এবং তার কাজ আবার শুরু করেন, কাপড় ধোয়ার কাজ। তখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ আসে। সেটি ছিল পঞ্চায়েত গ্রুপ, যেখানে হাই লেখা ছিল। এই হাই এর মানে আপনি খুব ভালো করেই জানেন। এরপর সবাই রাতে বসেছিল এবং রাতে সবার মন খারাপ ছিল, কারণ ক্রান্তি দেবী আজ যে সব কথা বলেছিলেন তা সবার মনে আঘাত করেছিল। প্রধানজি বিকাশকে বোঝাচ্ছিলেন যে, তুমি প্রহ্লাদ চাহাকে বাবার মতো মনে করো, তাহলে তুমি তার টাকা আর জমি কেন ফেরত দিচ্ছ? লোকে যা বলে বলুক, তোমার এতে কোনো ফর্ক পড়া উচিত নয়। সচিবজিও আজকের ঘটনার কথা সবাইকে বলেন যে যখন ভূষণ ভাইসাব প্রচার করছিলেন তখন প্রেসার কুকার ফেটে গিয়েছিল এবং তার অবস্থা খুব খারাপ ছিল। এই কথা শুনে সবাই খুব জোরে হাসতে শুরু করে। পরের দিন প্রধানজি গ্রামের সফরে বের হন। যখন তিনি গ্রামে ঘোরেন তখন তিনি দেখতে পান যে জায়গায় জায়গায় তার পোস্টার নেই, শুধু ভূষণের পোস্টার লাগানো আছে। তখনই একজন আলু বিক্রেতা আসে। তখন তিনি তার কাছ থেকে আলু কিনতে শুরু করেন, কিন্তু তখনই জানা যায় যে এই আলু বিক্রেতাকে ভূষণ কিনে নিয়েছে এবং সে এখানে সবাইকে বিনামূল্যে আলু বিতরণ করছে। প্রধানজি এবং যারা আলু নিতে যাচ্ছিল তারা এখন তার কাছ থেকে আলু নেয় না। তখনই প্রধানজির কাছে একটি ফোন আসে এবং সেটি আসলে সাংসদজির ফোন ছিল। তিনি তাকে দেখা করতে ডাকছেন, তাই সেদিনই তিনি সাংসদজির সাথে দেখা করতে যাবেন। কিন্তু প্রশ্ন হল, সাংসদজি কেন প্রধানজির সাথে দেখা করতে চাইবেন? তার মনে হচ্ছিল হয়তো তিনি বিধায়কের বিষয়ে কথা বলবেন যে এফআইআর থেকে তার নাম সরিয়ে নেওয়ার জন্য। তাই প্রধানজি খুব ভেবেচিন্তে গিয়েছিলেন যে তিনি তাকে খুব ভালোভাবে মানা করবেন। কিছুক্ষণ পরেই তিনি সাংসদের বাড়িতে পৌঁছে যান। সাংসদের বাড়িতে যখন তিনি পৌঁছান তখন সাংসদজি বিধায়কের অনেক খারাপ কথা বলছিলেন যে লোকটি একদমই ঠিক নয়, একদম ক্রিমিনাল টাইপের এবং তার ভাষাও একদম ঠিক নয়। তাই হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে তাকে বিধায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং এখন তাকে দল থেকেও বের করে দেওয়া হয়েছে। সুতরাং এখন বিধায়কও নেই এবং সে সেই দলেও নেই। আর এখন সেই আসনটি সম্পূর্ণ খালি। তারা এমন একজন প্রার্থী খুঁজছেন যিনি সেই টিকিটের ভাগিদার হবেন। আর এখানে সাংসদ প্রধানজির নাম নয়, বরং প্রহ্লাদ চাহা এর নাম নেন। তিনি বলেন যে প্রধানজি এখন নির্বাচনে ব্যস্ত আছেন এবং তারা চান যে তিনি বিধায়কের টিকিট নিন। অন্যদিকে আমরা দেখি সেই আলু বিক্রেতা প্রধানজির বাড়ির বাইরে পৌঁছেছিল। মঞ্জু দেবী তার কাছ থেকে আলু কিনতে শুরু করেন এবং যখন মঞ্জু দেবী জানতে পারেন যে এই আলু বিক্রেতা তাদের বিনামূল্যে আলু দিচ্ছে কারণ সে ভূষণের লোক এবং ভূষণই সবাইকে বিনামূল্যে আলু দিতে বলেছে, তখন তিনি তার কাছ থেকে আলু কেনেন না। কিন্তু পরে তিনি তার মন পরিবর্তন করেন এবং তাকে বলেন যে যদি আমি তোমার সমস্ত আলু নিয়ে নিই তাহলে তোমার কোনো আপত্তি আছে? কারণ এনিওয়ে তোমাকে এই সমস্ত আলু বিক্রি করতেই হবে, তোমার কাজও সম্পূর্ণ হয়ে যাবে। তাই আলু বিক্রেতাও রাজি হয়। অন্যদিকে সাংসদের বাড়িতে প্রহ্লাদ চাহা এবং প্রধানজি ভাবছিলেন যে তারা বিধায়কের টিকিট নেবেন কিনা। এখানে প্রহ্লাদ চাহা প্রথমে না করে দিয়েছিলেন, কারণ তিনি চান না যে তার ছেলের নাম কোথাও ব্যবহার হোক, তাই তিনি তো নাই বলছিলেন। অন্যদিকে মঞ্জু দেবী সমস্ত আলু কিনে একটি দোকানে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তাকে বললেন যে আমরা আলু দিচ্ছি, তুমি এখানে সিঙ্গারা বানাও। কিন্তু সিঙ্গারা যাকে দেবে তাকে বলবে যে এটি মঞ্জু দেবীর পক্ষ থেকে, যাতে আমাদের প্রচার হয়। তাদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না এবং বাকি উপকরণের যে বাজেট হবে তার টাকাও আমরা দেব। এখন প্রহ্লাদ শাহ, প্রধানজি, সচিব এবং বিকাশ নিজেদের মধ্যে কথা বলছিলেন যে অবশেষে প্রহ্লাদজিকে টিকিট নেওয়া উচিত কিনা। কথা এখানে আসে যে প্রহ্লাদ শাহের ছেলে রাহুলের নাম অবশ্যই ব্যবহার হবে এবং মানুষ তাদের প্রতি সহানুভূতিও দেখাবে। কিন্তু সচিবজির বক্তব্য ছিল যে এই কথা থেকে পিছিয়ে যাওয়া যাবে না, যে মানুষ সহানুভূতি দেবে তাদের কাজ হলো সহানুভূতি দেওয়া, তারা অবশ্যই দেবে। কিন্তু আপনি একজন খুব ভালো মানুষ এবং সমাজের আপনার মতো বিধায়কের খুব প্রয়োজন, তাই আপনার টিকিট নেওয়া উচিত। এই কথা শুনে এখানে প্রহ্লাদ চাহা রাজি হয়ে যান এবং তিনি এই কথা সাংসদকেও জানিয়ে দেন। তারা সবাই নিজেদের মধ্যে কথা বলছিলেন, তখনই আমরা দেখি বিধায়কজিকে, যিনি এখানে চলে এসেছেন। তাকে সাংসদের সাথে দেখা করতে হয়েছিল, কারণ তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। আর যখন তিনি দেখলেন যে তিনি গেটের বাইরে দাঁড়িয়ে আছেন,
তখন সাংসদজি তাদের সবাইকে গাড়িতে লুকিয়ে দেন। আর যখন চিন্টু বিধায়ক এখানে সাংসদজির সাথে দেখা করতে এলেন, তখন তিনি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করলেন যে এভাবে আমাকে দল থেকে বের করবেন না, আমি আপনার ছোট ভাইয়ের মতো। যদি আপনি আমাকে বের করে দেন তাহলে এটি খুব খারাপ হবে। আমি সবসময় আপনার সাথে ছিলাম এবং সবসময় আপনার সাথে থাকব। কিন্তু সাংসদজি বলেন যে এটি আমার সিদ্ধান্ত নয়, এটি হাইকমান্ডের সিদ্ধান্ত। আর তখনই বিধায়ক চিন্টুর এখানে একটি পারফিউমের গন্ধ আসে, যে পারফিউম কোবরা পারফিউম, এবং সেই পারফিউম প্রধানজি, বিকাশ, প্রহ্লাদ চাহা এবং সচিবজি লাগিয়েছেন। আর বিধায়কজি এখানে দেখে নেন যে এই সবাই গাড়িতে লুকিয়ে আছে। আর এটি দেখে তিনি বুঝে গিয়েছিলেন যে অবশেষে এখানে কি চলছে। তিনি বলেন যে আপনি আমার সাথে খুব খারাপ করেছেন, আমি বুঝেছি যে আমার কি মূল্য। কিন্তু এখন প্রাক্তন বিধায়ক চিন্টুকে কেউ ভয় পাবে না। প্রধানজিও বলে দেন যে তোর যা করতে হয় কর, আমরাও পিছিয়ে যাব না, কারণ বিধায়কেরও এখন ক্ষমতা নেই। রাতে সেই দোকানদার সবাইকে সিঙ্গারা খাওয়াচ্ছিল, যা সম্পূর্ণ বিনামূল্যে ছিল। শুধু সে তাদের বলছিল যে এই সিঙ্গারা মঞ্জু দেবীর পক্ষ থেকে। কিন্তু বনরাক্স তাদের কাছে যায় এবং বলে যে এই সিঙ্গারা যদিও তাদের পক্ষ থেকে, কিন্তু এর ভেতরের আলুটা আমাদের। এখন সাংসদজির বাড়ি থেকে যখন প্রধানজি ফিরে আসছিলেন, তখন বনরাক্স তাকে বলে যে দেখুন মঞ্জু দেবী কি করেছেন, তিনি সমস্ত আলু কিনে নিয়েছেন এবং শুধু নিজের নাম ব্যবহার করছেন। এর উত্তরে প্রধানজি বলেন যে এখন গিয়ে বিধায়কজির কাছে অভিযোগ করে দাও, তাদের কি অবস্থা করে এসেছি, গিয়ে তাদের সাথেই দেখা করো। বাড়িতে আসার পর এখন সবাই একটি জিনিস লক্ষ্য করেছে এবং তা হল, অবশেষে প্রধানজির উপর গুলি বিধায়ক করাননি, বরং তাদের মনে হয় যে হয়তো এই গুলি সাংসদজি করিয়েছেন যাতে বিধায়ককে দল থেকে সরানো যায়। আর এটাই হয়তো সাংসদের পরিকল্পনা ছিল। কিন্তু প্রহ্লাদ শাহের বক্তব্য ছিল যে যদি সাংসদ গুলি করিয়ে থাকেন, তাহলে তো তিনি একদমই ভালো করেননি। কিন্তু প্রধানজির বক্তব্য ছিল যে যদি তিনি গুলি করান এবং আমি বেঁচে যাই আর তুমি বিধায়কের টিকিট পাও এবং আমরাও সরপঞ্চের নির্বাচন জিতে যাই, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। এখন তারা এই সিদ্ধান্তে দোদুল্যমান ছিল যে অবশেষে তাদের এই টিকিট গ্রহণ করা উচিত কিনা। কিন্তু প্রধানজি চান যে এখানে প্রহ্লাদ চাহা বিধায়কের টিকিট গ্রহণ করুক। আর এরই সাথে ষষ্ঠ পর্ব এখানেই শেষ হয়। আশা করি বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আপনারা পরবর্তী অংশগুলি দ্রুত পেতে পারেন। দেখা হচ্ছে আরও একটি দারুণ ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে থাকুন।